পরীক্ষার সিস্টেমটা, যেটা মিসিং ছিল এটা ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহ থেকে পূরণ হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো বলো? সবাই চলে আসো আমাদের গ্রুপে। আজকে একটা অনেক ভালো ক্লাস হবে, খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে আজকে। হ্যাঁ, সবাই চলে আসো। সবাই কেমন আছো তোমরা বলে ফেলো। যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক ভালো আছি, তোমরা সবাই চলে আসো। কিন্তু মানুষজন যে অনেক কম, এটাই সমস্যা। ইটস আ বিগ প্রবলেম। ওকে, করছো, ঠিক আছে। ওকে, সবাই চলে আসো। আমরা আজকে বেসিক্যালি নতুন একটা বেসিক নিয়ে কথা বলবো, 16.2। হ্যাঁ, বিভিন্ন রকম চতুর্ভুজ নিয়ে। তোমরা মানুষ এত কম কেন? মাত্র 18 জন। হ্যাঁ রে, কি জীবন আসলো। সবাই যদি রেকর্ডই করো তাহলে আমি একটা কাজ করি, সুন্দরভাবে ক্লাসগুলো রেকর্ড করে দিয়ে তোমাদের দিয়ে দিই। আমারও আরাম, তোমারও আরাম, তাই না? এত কষ্ট করে লাইভে আসার কি দরকার? আচ্ছা, ওয়েলকাম টু ফার্স্ট টিউটোরিয়াল। ঠিক আছে, ওকে। মানুষের জন্য নাই, ফার্স্ট টিউটোরিয়াল বলে কি করব? যদি মানুষ এত কমই থাকো তাহলে আমার লাইভ ক্লাস করায় লাভ কি বলো? রেকর্ড দিয়ে দেই, সবাই রেকর্ড দেখে নাও। সবাই তো রেকর্ডই দেখছো। তাহলে মনে করো যে দেখো, 1.5 ঘন্টার ক্লাস 1 ঘন্টায় শেষ হয়ে যাবে, 1 ঘন্টার ক্লাস 45 মিনিটে শেষ হয়ে যাবে। ভালো হলো না? আরও তোমারও কষ্ট কম হলো, আমারও কষ্ট কম হলো, তাই না? তাহলে সেটাই ভালো কি না বলো? আগের ক্লাসের সাথে আজকের ক্লাসের কোনো সম্পর্ক নাই। আজকে নতুন একটা পার্ট শুরু করব।
দেখছো মানুষজন নাই, 17 জন মানুষ, এতক্ষণ ওয়েট করেও 17 জন মানুষ, কি আর করার বলো। মানুষজন সবাই কোথায়? ঠিক আছে, আসো তাহলে শুরু করা যাক। ঠিক আছে, তো পরিমিতি ক্লাস নাম্বার 4। হ্যাঁ, তো শুরু করব আমরা বর্গক্ষেত্র দিয়ে। ওকে, আমরা শুরু করব বর্গক্ষেত্র দিয়ে। তো সবাই চলে আসো, আমি আরেকবার একটু মেনশন দিয়ে দিই, দাঁড়াও। মানুষজন কম হলে না পড়াতে ইচ্ছা করে না, বুঝছো। আমি এমন একজন শিক্ষক, মনে করো যে আমি শখ করে তোমাদের পড়াই, মানে আমার কোনো দরকার ছিল না যে এইভাবে মানুষদেরকে পড়ানোর। হ্যাঁ, আমি শখ করে মানুষদেরকে পড়াই, কারণ আমার পড়াইতে ভালো লাগে। তোমরা যদি না থাকো তাহলে আমি পড়াবো কারে বলো? কষ্টটা বুঝতে পারছো আমার? তোমরা কি ভাইয়ের কষ্টটা বুঝতে পারছো? হ্যাঁ, ঠিক আছে, অনেকের এক্সামের জন্য না, আমি বুঝতে পারছি। আচ্ছা, মনে রাখবা আমি শুধুমাত্র ফার্স্ট টিউটোরিয়ালে জয়েন করছি একটাই কারণে, সেটা হচ্ছে আমার পড়াইতে ভালো লাগে, শিখাইতে ভালো লাগে, বুঝতে পারছো? না হলে আমার আসলে এখানে মানে আসার কোনো দরকার ছিল না, আমি জাস্ট পড়াইতে ভালোবাসি, এই জন্য পড়াই। ওকে, ঠিক আছে, আসো। তো বর্গক্ষেত্র এটা দিয়ে শুরু করছি আমি। তো বর্গক্ষেত্রে তোমরা জানো যে যে চতুর্ভুজের 4টি বাহুর মান সমান, সেটাই হচ্ছে আমাদের বর্গক্ষেত্র, তাই না? আসো তাহলে আমরা একটা বর্গক্ষেত্র আঁকাই। এটা 4টা বাহুর মান আমার সমান, 4টা বাহুর মান সমান। তাহলে এটার পরিসীমা কি হবে? পরিসীমা হবে 4 × a, এবং এটা হচ্ছে আমাদের সবগুলা 90 ডিগ্রি, সবগুলো আমাদের 90 ডিগ্রি। ঠিক আছে, সবগুলাই হচ্ছে আমাদের 90 ডিগ্রি। ওকে, পরিসীমা হচ্ছে 4a, এবং আমাদের ক্ষেত্রফল হচ্ছে ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। এখানে ভূমি কত? ভূমি a, উচ্চতা কত? উচ্চতাও a, তাহলে এটা হচ্ছে a স্কোয়ার, এটা হচ্ছে a স্কোয়ার। তাহলে আমার যে ক্ষেত্রফল সেটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা এভাবে লেখা উচিত না, আর ক্ষেত্রফল সেটা হচ্ছে a স্কোয়ার। ঠিক আছে, এবার আমরা বর্গক্ষেত্রের কর্ণ নিয়ে কথা বলবো। কর্ণ, তো কর্ণ নেওয়ার জন্য আমি যেটা করব, যে কোনো একটা কর্ণ, এখানে 2টা কর্ণই সমান। আচ্ছা, এখানে একটা জিনিস মনে রাখবা, যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান, বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পর সমান। তো আমি একটা কাজ করি, নাম দেই, ধরো a b c d, তাহলে আমি লিখতে পারি bd সমান ac, আমি লিখতে পারি bd সমান ac। ঠিক আছে, bd সমান সমান ac। এখন আমি কর্ণের দৈর্ঘ্যটা বের করতে চাই, আমি যদি ত্রিভুজ bcd নেই, bcd এই ত্রিভুজটা নেই, তাহলে দেখো এখানে যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, তা আমি ধরলাম যে কর্ণের দৈর্ঘ্য যেহেতু সবগুলাই d, আমার যেহেতু 2টা কর্ণই সমান, তাহলে আমি ধরলাম যে এই 2টা কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমার d। ঠিক আছে, তাহলে এই কর্ণের দৈর্ঘ্য d, এটাও d, তাহলে এটা হচ্ছে d স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস a স্কোয়ার, তাহলে d স্কোয়ার সমান সমান 2a স্কোয়ার। আমি যেগুলা স্কোয়ার মানে বর্গ মানে এরকম বক্স করব, সেগুলো মনে রাখবা, মুখস্থ করবা। ঠিক আছে, তাহলে d এর মান হচ্ছে √2 × a। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি আমার হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সেটা হচ্ছে a √2।
এ √2, এটা 7 স্টার, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এটা হচ্ছে 7 স্টার, এটা খুব ইম্পর্ট্যান্ট। ক্লিয়ার কিনা দেখো। এবং আমি ধরে নিচ্ছি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করতেছে, আমি ধরে নিচ্ছি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করতেছে। ওকে, তার আগে বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আমি আগাবো, তারপরে শেষ হয় নাই বর্গ এইটুকু না, আরও অনেক কিছু শিখাবো বর্গের। তার আগে বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা। স্যার কালকে না আমি একটা ম্যাথ দিছিলাম, ওইটা করাইবেন বলছিলেন স্যার। আচ্ছা বিল্লাল, কোন ম্যাথটা দিছিল রে? আমার তো মনে নাই। তুমি একটা কাজ করো বিল্লাল, আমাকে একটু ইনবক্সে দিয়ে রাখো ম্যাথটা, আমি করাবো। যাও, আমি বলছি যেহেতু করাবো, আমি করাবো, লাস্টে যায় এই ক্লাসের শেষে করাবো, ঠিক আছে? তুমি একটু ম্যাথটা দিয়ে রাখো, আমি করাবো। আমার একটু ইনবক্সে দিয়ে রাখো, আমার এই আইডি ইনবক্সে দিয়ে রাখো, আমি তোমাকে করাই দিব। যাও, একটু ইনবক্সে দিয়ে রাখো। তার আগে বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখন আমি ধরতেছি যে বর্গের কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তাহলে ধরো আমি যদি ছবিটা আরেকবার একটু আঁকাই, খেয়াল করো, ধরলাম এটা বর্গ, তাহলে এই দুইটা হচ্ছে কর্ণ, এবং আমরা কর্ণের মানগুলো জানি হচ্ছে a√2, তাই না? তাহলে এটা হচ্ছে a, এটা b, এটা c, এটা d, এইটা হচ্ছে কর্ণ, তাই না? এটা হচ্ছে কর্ণ। তাহলে কর্ণের ক্ষেত্রে এইটা, 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 তার মানে এখানে সবগুলা কোণ, এই চারটা কোণই হচ্ছে 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখানে যে চারটা কোণ দেখতেছো না, চারটা কোণ হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমরা বলতে পারি, এবং শুধু 90 ডিগ্রি না, এইখানে এটা তো ও ছিল, তাই না? এখানে হচ্ছে আমাদের বিও সমান ওডি, তার মানে এই বাহু আর এই বাহু সমান, আবার এও সমান সমান ওসি, এই বাহু এগুলো সবই সমান, এই সবই সমান, এই সবগুলা বাহুই আমাদের সমান, ঠিক আছে? সবগুলা বাহুই আমাদের সমান। তাহলে আমরা বলতে পারি যে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এই লাইনটা মনে রাখবা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলো। আচ্ছা আরেকবার বললে ভালো হবে। ওকে, দেখো খেয়াল করো, মনোযোগ দিয়ে খেয়াল করো। আমি বলছি যদি আমার এটা বর্গ হয় এবং এই বর্গের কর্ণগুলো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে, তাহলে দেখো ধরো আমার কাছে দুইটা কর্ণ আছে, এই দুইটা কর্ণ যে ও বিন্দুতে ছেদ করলো, এখানে চারটা কোণ আছে না, এখানে একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ। আমার বর্গের ক্ষেত্রে এই চারটা কোণের মানই 90 ডিগ্রি, বর্গের ক্ষেত্রে এই চারটা কোণের মানই 90 ডিগ্রি, এই চারটা কোণের মানই 90 ডিগ্রি, 90 ডিগ্রি। এবং এইটুকু, এখান থেকে এইটুকুর মান সমান সমান এইটুকুর মান সমান সমান এইটুকুর মান সমান সমান এইটুকুর মান। বুঝতে পারছো? তার মানে এই যে চারটা মান, এই চারটা মানই সমান, মানে এও, বিও, সিও, ডিও, চারটা মানই সমান, এবং এরা সবাই এই জায়গায় সব 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। দেখো এবার বলো ক্লিয়ার কিনা, এবার বলেন ক্লিয়ার কিনা। ও আচ্ছা, কর্ণের ইংলিশ কি?
ডায়াগোনাল, ঠিক আছে, ডায়াগোনাল। ডায়াগোনাল ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো। আচ্ছা, এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা সামনে আগাবো, ঠিক আছে। কি কি ক্লিয়ার দেখা যাচ্ছে না? আমি তো সব ক্লিয়ার দেখছি, কোনটা ক্লিয়ার দেখা যাচ্ছে না? আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি। এই যে দেখো, তোমাদের সাথে কিন্তু আমিও ক্লাস দেখি, এই যে আমি তো সব ক্লিয়ার দেখছি। আচ্ছা, এটা ক্লিয়ার আশা করি তোমরা বুঝছো। এখন আমরা বর্গ শেষ হয় নাই, বর্গ আরও কিছু ছোটোখাটো জিনিস আছে যেটা আসলে আমাদের দেখতে হবে, ঠিক আছে। আরও ছোটোখাটো কিছু জিনিস আমাদের দেখতে হবে আসলে। কমেন্ট আসে না কেন? আহা, আচ্ছা দেখো, এইবার আমরা বৃত্তের সাথে বর্গকে কানেকশনে আনবো, ঠিক আছে। বৃত্তের সাথে বর্গকে কানেকশনে আনবো, বৃত্তের সাথে বর্গকে কানেকশনে আনবো। যদি আমার দুইটা কেস হয়, একটা হচ্ছে আমার বৃত্তটা বর্গের বাইরে থাকবে, আরেকটা হচ্ছে বৃত্তটা বর্গের ভিতরে থাকবে, ঠিক আছে। দেখো, আমি খেয়াল করো, আমি এখন যেটা নিয়ে আসবো সেটা এরকম, যে ধরো এটা আমার বর্গ, এটা আমার বর্গ, এর ভিতরে বৃত্ত আছে, ঠিক আছে। এটাকে বলা হয় বর্গে অন্তর্লিখিত বৃত্ত, বর্গে অন্তর্লিখিত বৃত্ত, বুঝতে পারছো? বর্গের অন্তর্লিখিত বৃত্ত, বর্গের অন্তর্লিখিত বৃত্ত। এখন আমি যদি এই বর্গের দুইটা কর্ণ আঁকাই, শোনো, হাতে আঁকাচ্ছি তো অতটা পারফেক্ট হবে না, একটু বুঝে নিও কষ্ট করে। এই যে কেন্দ্রটা দেখতেছো না, এই যে এটাই ছিল আমার ও, মনে আছে? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি ছিল, এটা ছিল ও। তাহলে মনে রাখবা যে এরকম যদি হয় তাহলে আমার বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দু, কর্ণদ্বয়ের ছেদবিন্দু হবে, বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দুই হবে বর্গে অন্তর্লিখিত বৃত্তের, বর্গে অন্তর্লিখিত বৃত্তের কেন্দ্র। আবার দেখো, বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দুই হবে বর্গে অন্তর্লিখিত বৃত্তের কেন্দ্র, বর্গে অন্তর্লিখিত বৃত্তের কেন্দ্র। হ্যাঁ, এটাকে বর্গের অন্তবৃত্ত বলা যায়। হ্যাঁ, তুমি এটাকে বর্গের অন্তবৃত্ত বলতে পারবা, ঠিক আছে, বুঝা গেছে? তো এখন এইটার জন্য বিভিন্ন জিনিস আমরা দেখব, ওকে। তো দেখো, সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জানি যে এই বিসি টোটালটা হচ্ছে আমার এ। আমি আসলে যেটা করতে চাচ্ছি, এই বৃত্তের ব্যাসার্ধের সাথে এই বর্গের বাহুর একটা সম্পর্ক বের করতে চাচ্ছি। আমি ধরলাম এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে এইটা, তাই না? এটা ব্যাসার্ধ হবে না? এখন খেয়াল করো, এটা তুমি যদি পিছনে নিয়ে আসো, এইটুকু আসে, অর্ধেক। তাহলে এইটুকু কত? a/2, অর্ধেক, আমার বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, তাই না? তাহলে এইখানে আমার যে ব্যাসার্ধ, এখানে যে আমার ব্যাসার্ধ, সেটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, সেটা হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্যের অর্ধেক, ঠিক আছে। বাহুর দৈর্ঘ্যের কত? অর্ধেক। আচ্ছা, এখন খেয়াল করো, এই পর্যন্ত আশা করি কারো কোনো সমস্যা নাই, সমস্যা থাকার কথা না। এখন আমরা আরেকটা জিনিস একটু দেখব, সেটা হচ্ছে, ধরে নাও বর্গের, হ্যাঁ, বর্গের অন্তবৃত্ত। এই তো, তোমরা তো পারোই, আমি কেন পড়াবো তোমাদের? তোমরা তো সবই পারো, ঠিক আছে। এখন খেয়াল করো, আমি যদি এইভাবে চিন্তা করি যে বৃত্তের পরিধি, আমরা জানি বৃত্তের পরিধি কত? 2π×r। তাহলে দেখো, এটা আসে πa, এটা আমার আসে πa। তাহলে আমার লিখতে পারি, আমার ব্যাসটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সমান, ব্যাসটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের সমান। তো পরিধি হচ্ছে πa, এবং আমরা যদি বলি যে বৃত্তের ক্ষেত্রফল,
সেটা কত হবে পাই আর স্কোয়ার, তার মানে পাই এ স্কোয়ার বাই 4, তার মানে 1/4 পাই স্কোয়ার। বুঝতে পারছো? এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই জিনিসটা, তুমি এটা 3 স্টার দিতে পারো, ঠিক আছে? এটার ব্যাসার্ধ হচ্ছে আমার বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো, এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো, বলো। আরেকবার একটু বলবো? ঠিক আছে, শোনো, এই পর্যন্ত আশা করি কারো সমস্যা নেই, বুঝছো? এখন আমরা যেটা করতে চাচ্ছি, একটা বর্গ আর একটা বৃত্তকে কম্বাইন করতে চাচ্ছি, একটা বর্গ আর একটা বৃত্তকে কম্বাইন করতে চাচ্ছি। এখন এটা দুইভাবে কম্বাইন হতে পারে, একটা হচ্ছে বর্গের মধ্যে বৃত্ত, আর একটা হচ্ছে বর্গের বাইরে বৃত্ত। মানে একটা হচ্ছে বর্গের মধ্যে বৃত্ত, আর একটা হচ্ছে বৃত্তের মধ্যে বর্গ, ঠিক আছে? যদি বর্গের মধ্যে বৃত্ত থাকে তার মানে কি বর্গের ভিতরে বৃত্ত, যেটাকে বলা হয় বর্গের অন্তর্লিখিত বৃত্ত, আর যেটাকে বলা হয় অন্তবৃত্ত, ঠিক আছে? অন্তবৃত্ত, ওকে, যেটাকে বলা হয় অন্তবৃত্ত, বুঝছো? এই যে লিখে দিচ্ছি দেখো, অন্তবৃত্ত। তাহলে সেইটা যদি হয় এরকম ছবি হবে। এখন এইটা যদি বৃত্ত হয় তাহলে এই বৃত্তের কেন্দ্র কোনটা হবে? আমার ওই বর্গের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আমাদের ওই বৃত্তের কেন্দ্র, সেটা হচ্ছে ও, ঠিক আছে? তাহলে বৃত্তের ব্যাসার্ধ কি হবে? তোমরাই দেখো, বৃত্তের ব্যাসার্ধ হয় এইটা হবে অথবা এইটা হবে। তুমি যদি এটা দেখো, এইটা আমার কি টোটালটা এইটুকু হচ্ছে এ, এইটুকু তাহলে কি হবে অর্ধেক হবে, টোটালটা এ, তাহলে এইটুকু কত বাহুর অর্ধেক। তাহলে আমার এরকম যদি হয় তাহলে ওই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার বাহুর অর্ধেক হবে, এবং ব্যাস হচ্ছে এই বাহুর দৈর্ঘ্যের সমান হবে, এবং বৃত্তের পরিধি তাহলে কি হবে 2πr, আর এর মান কত a/2, তাহলে এটা পাই এ। ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, আর এর মান কত a/2, তাহলে a²/4, তাহলে এটা কত হয় 1/4 পাই স্কোয়ার। দেখো বুঝছো কিনা? এই লাস্টের দুইটা লাইন কিছুই না, এটা জাস্ট কিছুই না, আমি জাস্ট আর এর মানটা বসাই দিছি। আমার মেইন ইম্পর্টেন্ট লাইন হচ্ছে এইটা, যে বৃত্তের অন্তর্লিখিত কোনো একটা বৃত্ত যদি থাকে, সরি বর্গের অন্তর্লিখিত কোনো একটা বৃত্ত যদি থাকে তাহলে সেই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে বর্গের বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। দেখো বুঝছো কিনা? সবাই বলো বুঝছো কিনা, এবার বলো বুঝছো কিনা। আরেকটা কেস আছে, ওইটা দেখাবো, তার আগে বলো এটা বুঝছো কিনা, বলো এটা বুঝছো কিনা বলো। এটা বুঝতে পেরেছো কিনা বলো, সবাই বলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এর পরের কেসে যাই, এর পরের কেসটা যাব এখন, ঠিক আছে? এর পরের কেসে যাব, আসো আসো। আচ্ছা, এটা গেল 1 নম্বরটা। এবার হচ্ছে আরেকটা, ঠিক আছে? এবার আমরা দেখব বৃত্তে অন্তর্লিখিত বর্গ, অন্তর্লিখিত বর্গ বা বহির্বৃত্ত মানে কি? এবার হচ্ছে বৃত্তের মধ্যে বর্গ থাকবে। এবার কি হবে? বৃত্তের মধ্যে বর্গ থাকবে। যেমন ধরো আমি যদি একটা বৃত্ত আঁকাই, ধরো এটা বৃত্ত, তাহলে এই বৃত্তের মধ্যে বর্গ আঁকাতে হবে, ঠিক আছে? ধরে নাও আর কি এই বৃত্তের মধ্যে এটা বর্গ, ঠিক আছে? এবার হচ্ছে বৃত্তের মধ্যে বর্গ, তো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, ওকে? তো এটার কর্ণ হচ্ছে এইটা, যেটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। এখানেও সেম, এখানেও সেম, যেটা হচ্ছে বর্গের বর্গের কর্ণদ্বয়ের কর্ণদ্বয়ের বর্গের কর্ণদ্বয়ের ছেদবিন্দুই হবে
বৃত্তে অন্তর্লিখিত বর্গের বৃত্তটির কেন্দ্র। মানে কি? মানে হচ্ছে যদি এরকম হয় তাহলে আমার বর্গের কর্ণদ্বয় যে বিন্দুতে ছেদ করতেছে সেই বিন্দুটাই হবে আমার এই বৃত্তের কেন্দ্র। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা দেখো, দেখো বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো, এটা বুঝছো কিনা দেখো। তাহলে আসলে এটার ব্যাসার্ধ বের করতে হবে, তাই না? তাহলে তুমি চিন্তা করো তো এটার ব্যাসার্ধ কতটুকু হবে। আমি যদি এই বৃত্তের ব্যাসার্ধ বের করি, এই বৃত্তের ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কি হবে? ও বি, এই যে দেখো এইটুকু, ও থেকে বি এই পর্যন্ত, অথবা ও সি, অথবা ও এ, অথবা ও ডি। আমরা জানি যে ও বি, ও সি, ও এ, ও ডি এগুলো সব সমান। এবং সেটা কত? তুমি যদি ও বি বের করো, ও বি কতটুকু? এখান থেকে এইটুকু। আমরা জানি এটা হচ্ছে কর্ণের অর্ধেক, তাই না? কর্ণের অর্ধেক। তাহলে সেটা কি হবে? a√2 ডিভাইডেড বাই 2, কর্ণের অর্ধেক। তার মানে এটা হয় a ডিভাইডেড বাই √2। তাহলে এখানে আমার যে ব্যাসার্ধ সেটা হচ্ছে a ডিভাইডেড বাই √2। দেখো ক্লিয়ার কিনা? এখান থেকে তারপরে আমরা বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল সবই বের করতে পারবো। এখান থেকে তারপরে আমরা বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল সবই বের করতে পারবো। দেখো ক্লিয়ার কিনা? ওগুলা দেখালাম না, ঠিক আছে? দেখো বুঝছো কিনা? হ্যাঁ, এটা বর্গের বহির্বৃত্ত বলা যাবে, তো লিখেই দিছি, এই যে লিখেই দিছি বহির্বৃত্ত, ঠিক আছে? সবাই বলো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা দেখো। তো এই হলো আমাদের বর্গক্ষেত্র, ঠিক আছে? বলেন 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 ক্লিয়ার কিনা? বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা? এই যে নীলিমা বলছে আরেকবার। দেখো আমার কাছে যখন বৃত্তের মধ্যে বর্গ থাকবে তখন সেটাকে বলা হয় বৃত্তে অন্তর্লিখিত বর্গ, মানে বৃত্তের ভিতরে বর্গ। আর বর্গের জন্য সেটা কি বলে? বর্গের বাইরে বৃত্ত না, তাই এটাকে বলা হচ্ছে বহির্বৃত্ত, ঠিক আছে? যদি এরকম থাকে তাহলে এই বৃত্তের কেন্দ্র কোনটা হবে? এই বৃত্তের কেন্দ্র সেটাই হবে যেটা তোমার এই বর্গের দুইটার কর্ণদ্বয়ের ছেদবিন্দু, সেটাই হচ্ছে ওই বৃত্তের কেন্দ্র। তাহলে ওটার ব্যাসার্ধ কি হবে? তুমি ব্যাসার্ধ মানে কি বলো তো? কেন্দ্র থেকে ওই বৃত্তের পরিধির দূরত্বের সমান, তাই না? সেটা কত? ও সি, ও বি, ও এ, ও ডি, এটা। তাহলে সেটা কত আমার? দেখো তো, এটা কি আমার বর্গের কর্ণের অর্ধেক না? বর্গের কর্ণের অর্ধেক না? তাহলে সেটা কি হবে? কর্ণ কত? a√2 ডিভাইড বাই 2, একটু লিখেই দিই। তাহলে সেটা আমার কত? কর্ণের অর্ধেক না? তাহলে এটা আমরা কি লিখতে পারি? এটা লিখতে পারি কর্ণ ডিভাইডেড বাই 2, কর্ণের অর্ধেক। আর কর্ণের মান কত একটা বর্গের? a√2 ডিভাইড বাই 2, তাহলে এটা কত হবে? a ডিভাইড বাই √2। তাহলে আমার ব্যাসার্ধ কত হচ্ছে? a ডিভাইড বাই √2। খেয়াল করো, আমার বৃত্তটা যদি বর্গের ভিতরে থাকতো, তাহলে আমার ব্যাসার্ধ হইতো a/2। আর বৃত্তটা যদি বর্গের বাইরে থাকে তাহলে আমার ব্যাসার্ধ হচ্ছে a/√2। খালি রুটের একটা পার্থক্য, যদি ভিতরে থাকে তাহলে a/2, আর যদি বাইরে থাকে তাহলে a/√2। দেখো ক্লিয়ার কিনা? এগুলো এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সৃজনশীল আসলে ছবি আঁকালেই বুঝতে পারবা, এটা মনে রাখার কিছু নাই। তুমি যদি ছবি আঁকাও তাহলেই বুঝতে পারবা। দেখো ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা দেখো, বলেন ক্লিয়ার কিনা? বলে ফেলো ক্লিয়ার কিনা, বলো ক্লিয়ার কিনা। এটা ক্লিয়ার হলে আমরা আয়তক্ষেত্রে চলে যাব। আর বর্গের সাথে আয়তক্ষেত্রের অনেক মিল আছে। হ্যাঁ, তুমি যদি বর্গটা ভালো করে পারো আয়তক্ষেত্রটা এমনি পারবা, বর্গটা যদি ভালো করে পারো আয়তক্ষেত্রটা এমনি পারবা। নাও তুলে নাও, আমি সাইড হয়েছি, তুলে নাও, চট করে তুলে নাও, ঝকঝক করে তুলে নাও। তোলা শেষ? ক্লিয়ার? ওকে, আমরা তাহলে এখন বর্গক্ষেত্র শেষ, আমরা এখন আয়তক্ষেত্র দেখব, ঠিক আছে? এখন আমরা আয়তক্ষেত্র দেখব, আসো। আসো, আয়তক্ষেত্র।
ঠিক আছে, এখন আমরা দেখব আয়তক্ষেত্র। ধারার নোটে আবার কি হইল? আচ্ছা দেখো, এটা একটা আয়তক্ষেত্র, যেটা এটা ধরো এ, এটাও এ, এটা বি, এটাও বি, তাই না? আয়তক্ষেত্রে আমরা জানি বিপরীত বাহুগুলো পরস্পর সমান, এবং এখানেও আমাদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এখানেও আমাদের প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, ঠিক আছে। তো প্রথমে শুরু করি আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা কত হবে? 2 × a + b, এটা মনে রাখবা, ঠিক আছে। এবার আমরা দেখব ক্ষেত্রফল, সেটা কত হবে? ভূমি গুণন উচ্চতা, ভূমি গুণন উচ্চতা। তা ভূমি কত? a, উচ্চতা কত? b, তাহলে এটা কত হবে? ab। ক্ষেত্রফল কত হচ্ছে? ab, ঠিক আছে। তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল, সেটা হচ্ছে আমাদের ab। বুঝে গেছে? ক্ষেত্রফলটা হচ্ছে আমাদের কত? ab। ওকে, এবার আসো কর্ণ। কর্ণ বা ডায়াগোনাল। ওকে, এটা খুব মনোযোগ দিয়ে দেখবা, আমাদের সব কিছুরই কর্ণ খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা যখন ত্রিভুজ পড়ছিলাম তখন বলছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফলটা খুব ইম্পর্টেন্ট, আমাদের বর্গের ক্ষেত্রে বা আমাদের চতুর্ভুজের ক্ষেত্রে কর্ণটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এই কে বললো ধারা করা হয় নাই রে? ধারা তো পড়াইছি, 13 পয়েন্ট শেষ করছি না? কত পেজ ফাঁকা রাখবো? 2 পেজ। আচ্ছা, কর্ণর দেখো, তুমি যদি কর্ণ আঁকাও তাহলে, সরি আয়তক্ষেত্র আঁকাও, তো ধরলাম এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা এ, এটা বি, এটা এ, এটা বি, ঠিক আছে। ধরলাম এবারও কর্ণটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করতেছে, এবারও কর্ণটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করতেছে। মনে আছে বর্গের ক্ষেত্রে কর্ণের ভিতরে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি ছিল, বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ কত ছিল? 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি, 90 ডিগ্রি। কিন্তু আয়তক্ষেত্রে সেটা হবে না। আয়তক্ষেত্রে নো নো, আয়তক্ষেত্রে বলবেন নো, আমি তো সেটা হতে দিব না। বুঝতে পারছো? আমি তো সেটা হতে দিব না। তাহলে এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে, বিপরীত এক কোণ। হ্যাঁ, আর তাহলে এইটা কত হবে? এইটা হবে 180 - থিটা। এটা কত হবে? এটা হবে 180 - থিটা। বুঝতে পারছো? এইভাবে এখানে কোণ হবে, এখানে আর 90 ডিগ্রি হবে না। কিন্তু এখানেও তোমার এও, বিও, সিও, ডিও এরা সমান হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিভাবে লিখতে পারি? আমরা লিখব, দেখো আমরা লিখব আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, সমখণ্ডিত করে, কিন্তু সমকোণে নয়, সমকোণে নয়, সমকোণে নয়, ঠিক আছে। বুঝতে পারছো? এখন আমরা কর্ণের দৈর্ঘ্য বের করব। তাহলে আমি ত্রিভুজ এবিসি যদি নেই, ত্রিভুজ এবিসি, এইটা দেখো একটু তাকাও, এটা কীরকম দেখতে? এটা 90 ডিগ্রি, এটা বি, এটা এ, এটা ধরলাম ডি। তাহলে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, ডি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে ডি এর মান কত? √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি আয়তক্ষেত্রের কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ সমান সমান √এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা দেখো, বুঝছো কিনা দেখো। বুঝছো কিনা দেখো।
সবাই বলো বুঝছো কিনা, তার আগে বলো এইটুকু বুঝছো কিনা। বলেন। হ্যাঁ ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার কিনা, বুঝছো কিনা দেখো। বুঝছো কিনা দেখো। আচ্ছা, একজন বলছে কর্ণদ্বয় সমদ্বিখণ্ডিত করে কিন্তু সমকোণ নয়, এটা বুঝিনি। দেখো যারা এটা বুঝো না, আমি হচ্ছে এই যে এই ত্রিভুজটা নিছি, এই ত্রিভুজটা এটা নিছি এ বি সি, এই ত্রিভুজটা ওখানে আঁকাইছি, এই ত্রিভুজটা এখানে আঁকাইছি, এই যে এই এ বি সি, ঠিক আছে। আর এটা এটা দেখো, মনে করো এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ, ঠিক আছে। তো আমার এইটুকু 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 এই চারটাই সমান, কিন্তু এখানে এই কোণগুলো 90 ডিগ্রি না। আগের বার এই কোণগুলো 90 ডিগ্রি ছিল বর্গের ক্ষেত্রে, এটা 90 ডিগ্রি না, এটা হচ্ছে ধরলাম থিটা, তাহলে এটাও থিটা, এটা হবে 180 মাইনাস থিটা, এটাও হবে 180 মাইনাস থিটা। বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা। দেখো ক্লিয়ার কিনা। হ্যাঁ ক্লিয়ার, ওকে। আমরা আবার হচ্ছে ওই যে আগের জিনিস দেখবো, ঠিক আছে, আবার ওই আগের মতোই দেখবো। ঠিক আছে রে, ঠিক আছে, বুঝছি। এবার আমরা দেখব আয়তক্ষেত্রে, হ্যাঁ ঠিক আছে রে, বুঝছি বুঝছি। দেখো দেখো পড়াশোনায় মনোযোগ দাও। দেখো এখন আমরা দেখব আয়তক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, আয়তক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, আয়তক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত, এইটা আমরা দেখব, ঠিক আছে। তো আয়তক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত এইটা আমরা দেখব। তাহলে আসো শুরু করি, ঠিক আছে। দেখো খেয়াল করো, আয়তক্ষেত্রে অন্তর্লিখিত বৃত্ত এটা আমরা দেখব। তো মনে করো যে এটার আবার দুইটা কেস হয়, তো আমি নাম্বার 1 দিলাম। হ্যাঁ দেখো, ধরে নাও এটা একটা আয়তক্ষেত্র, তো আমি বৃত্তটাকে এইভাবে আঁকাতে পারি, এইভাবে আঁকাতে পারি, বাংলাদেশের পতাকা, হ্যাঁ সস্তা বাংলাদেশের পতাকা। তো ধরলাম এ বি সি ডি, এটা তার কর্ণ, তো এটা ও, ঠিক আছে। তাহলে এখানেও আমাদের কি লিখতে পারি, বৃত্তের কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদবিন্দু, বৃত্তের কেন্দ্র সমান সমান কর্ণদ্বয়ের ছেদবিন্দু, ঠিক আছে। আচ্ছা এখন দরকার ব্যাসার্ধ, তাহলে ধরলাম এটার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, আর আমরা জানি এইটা এ আর এটা হচ্ছে বি, তাহলে এইটার ব্যাসার্ধ খেয়াল করো এইটুকু, এটা হচ্ছে বি এর অর্ধেক, তাহলে এটা হচ্ছে বি ডিভাইডেড বাই 2। দেখো এটা ক্লিয়ার কিনা, দেখো এটা ক্লিয়ার কিনা, বলো এটা ক্লিয়ার কিনা বলো।
এবার আমরা 2 নম্বরটা দেখব। তার আগে বলো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা আগে বলো, তারপরে আমরা 2 নম্বরটা দেখব। এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা বলো, তারপর আমরা 2 নম্বরটা দেখব। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার কিনা সেটা আগে বলো। ভাই আরেকবার বুঝাই দেন, নতুন কিছু তো করি নাই। আমি বলছি একটা আয়তক্ষেত্র, তার মধ্যে একটা অন্তর্লিখিত বৃত্ত, এখানে আমার এই বৃত্তটা এইভাবে ছেদ করতেছে, তাহলে এটা ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ কি হবে? এই বি, এটার অর্ধেক হবে। ঠিক আছে, এইটুকু দেখো, এইটা হচ্ছে আমার এই টোটালটার অর্ধেক, তাহলে এটা হচ্ছে b/2, আর এটা কেন্দ্র ওই কর্ণদ্বয়ের ছেদবিন্দুতেই অবস্থিত। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে একরকম গেল, এটা আরেক রকম হইতে পারে। ধরলাম আমি আরেক রকম দেখাচ্ছি, দেখো এটা আরেক রকম হইতে পারে। এরকমও হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা ছিল এ, এই টোটালটা ছিল বি, তাহলে এইটুকু ব্যাসার্ধ। একইভাবে এটার কেন্দ্র হচ্ছে, আগে এই কথাটা সবসময় সত্য যে বৃত্তের কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদবিন্দু, বৃত্তের কেন্দ্র হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এই কথা সবসময় থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি বৃত্তের কেন্দ্র সমান সমান কর্ণদ্বয়ের, এটা ধরো ও, হ্যাঁ ছেদবিন্দু, ছেদবিন্দু। এখন ধরো এটার ব্যাসার্ধ, এইটুকু ব্যাসার্ধ, সেটা কত? এর অর্ধেক, এর অর্ধেক, তাহলে এটা হবে a/2। যদি ছবিটা আমার এরকম হয় তাহলে জিনিসটা এরকম হবে। এগুলো মনে রাখবা না, এগুলো হচ্ছে ছবি আঁকায় বুঝতে হবে, এগুলো মুখস্থ করা যাবে না, এগুলো মনে থাকবে না। তোমাদের কাজ হচ্ছে এই জিনিসগুলো ছবি আঁকাবা, ছবি আঁকায় তারপরে বুঝতে হবে। ঠিক আছে, ছবি আঁকায় তারপরে বুঝতে হবে। দেখো ক্লিয়ার কিনা, দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা দেখো, মানে এটা হচ্ছে অন্তবৃত্ত, হ্যাঁ অন্তবৃত্ত। এবার আমরা দেখাবো বৃত্তে অন্তর্লিখিত আয়তক্ষেত্র অথবা বহিবৃত্ত। তার আগে বলো এইটুকু ক্লিয়ার কিনা, তার আগে বলো এতটুকু ক্লিয়ার কিনা। আচ্ছা এবার এটা একটু তাকাও, তাহলে এবার বৃত্তের মধ্যে আয়তক্ষেত্র থাকবে। ঠিক আছে, তাহলে ধরো এটা হচ্ছে বৃত্ত, তো এর মধ্যে আয়তক্ষেত্র আঁকাতে হবে। ধরো এটা একটা আয়তক্ষেত্র যেটার বাহুর দৈর্ঘ্য এ, এটা হচ্ছে বি। এখানেও একই কথা যে বৃত্তের কেন্দ্র কর্ণদ্বয় ছেদবিন্দু, বৃত্তের কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তাহলে প্রথম কথা হচ্ছে বৃত্তের কেন্দ্র কর্ণদ্বয়ের ছেদবিন্দু। ঠিক আছে, এইবার কথা হলো ব্যাসার্ধ কত। তাহলে ব্যাসার্ধ কোনটা দেখো তো, এই 0 থেকে এই পর্যন্ত এটা একটা ব্যাসার্ধ, আর নাম দেই ধরো এ বি সি ডি। আমরা বলছি যে এইটা হচ্ছে থিটা আর এইগুলা কোণ হচ্ছে 180 মাইনাস থিটা, মানে এরা হচ্ছে 90 ডিগ্রি হয় না, কিন্তু এখানে তো কর্ণদ্বয় পরস্পরকে সমানভাবে ছেদ করে, তার মানে এও, ওসি, বিও, ওডি এগুলো তো সমান, তাই না? তার মানে আমি বলতে চাচ্ছি যে এইটা আছে, ঠিক আছে, কিন্তু আমরা এটা তো লিখতে পারি যে ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, আমরা তো এটা লিখতেই পারি, তাই না? তাহলে এখানে আমার যে ব্যাসার্ধ আর সেটা কত? ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি, তো এটা কত হবে? এটা হচ্ছে আমাদের কর্ণ /2। কর্ণের মান কত? √a² + b² /2। তাহলে আর এর মান হচ্ছে 1/2 × √a² + b²। দেখো বুঝছো কিনা? এগুলো মুখস্থ করবা না, এগুলো বুঝবা। পরীক্ষার আগে যদি পরীক্ষায় আসে তাহলে কিভাবে পারবো ভাইয়া? আমরা ছবি আঁকাবো, ছবি দেখে দেখে লিখবো। ঠিক আছে, আমরা ছবি দেখে দেখে লিখবো। দেখো ক্লিয়ার কিনা? আমরা ছবি দেখে দেখে লিখবো। কেন a/2 রেডিয়াস কেন হয় না? তোমার রেডিয়াস কোনটা? এইটুকু, এইটুকু, এটাকে তুমি নিচে নিয়ে আসো। এইটুকু হচ্ছে টোটালটা এ, টোটালটা হচ্ছে এ, তাহলে এইটুকু কত? a/2।
হ্যাঁ ইজি তো, সহজ তো হবেই। আটকে যায়নি, তোমার নেট সমস্যা হয়েছে, আমার এখানে কিছুই হয় নাই। দেখো ক্লিয়ার কিনা। হ্যাঁ তুলে নাও, কোনো সমস্যা নেই, 2 মিনিট সময় দিলাম, তুলে নাও। ক্লিয়ার কিনা দেখো। এটা ক্লিয়ার হলে আমরা সামান্তরিকে চলে যাব। ক্লিয়ার, ওকে ঠিক আছে, এটা ক্লিয়ার আশা করি। এখন আমরা সামান্তরিকে চলে যাব, ঠিক আছে। আচ্ছা শোনো, এখন সামান্তরিক, রম্বস আর ট্রাপিজিয়াম এগুলা খুব বেশি বড় না, ঠিক আছে, ছোট ছোট। আমরা এখন এগুলা দেখব। দেখো শুরু করি। সামান্তরিক, এটা খুবই ছোট ছোট জিনিস। হ্যাঁ দেখো খেয়াল করো, ধরে নাও এটা একটা সামান্তরিক এ বি সি ডি, এটা একটা সামান্তরিক। তো এই সামান্তরিকের এটা এ, এটাও এ, এটা বি, এটাও বি, তাই না? তো এই কোণটা যদি থিটা হয়, এই কোণটাও থিটা হবে। এই কোণটা কত হবে? 180 মাইনাস থিটা। এই কোণটা কত হবে? 180 মাইনাস থিটা। ঠিক আছে, তোমরা তো জানো এগুলো। আচ্ছা, তো প্রথমে হচ্ছে এটার পরিসীমা। পরিসীমা কত হবে? 2 ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, 2 ইন্টু এ প্লাস বি। এখন আসো মেইন কথায়, এখন আসো মেইন কথাবার্তায়। ঠিক আছে,
মেইন কথায় এখন আসো। এতক্ষণ পর্যন্ত আমরা অনেক দুধ ভাত পড়াশোনা করলাম, এখন আমরা মেইন পড়াশোনায় আসবো, ঠিক আছে? না না, নেট প্রবলেম না ফাহমিদা নুসরাত, নেট প্রবলেম না, ঠিক আছে? নেট প্রবলেম না। আচ্ছা খেয়াল করো, এখন আমরা মেইন পড়াশোনায় আসবো। তো প্রথমত ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল আঁকানোর জন্য আমাদের কিছু জিনিস বুঝতে হবে। আসো লিখি, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান সমান হচ্ছে ভূমি গুণন উচ্চতা। তো এটার ভূমি এ, এটা নিয়ে কারো কোনো সমস্যা নাই। এ উচ্চতা কি হবে? উচ্চতা হচ্ছে এখানে যদি একটা লম্ব আঁকাও অথবা এখানে যদি একটা লম্ব আঁকাও, তাহলে এই যে উচ্চতা এইচ, এটাই হচ্ছে আমাদের উচ্চতা, এটাই হচ্ছে আমাদের উচ্চতা, ঠিক আছে? এটাই কি? এটাই হচ্ছে আমাদের উচ্চতা। তাহলে ইন্টু এইচ, এইচ। কিন্তু সমস্যাটা হচ্ছে এই এইচের মানটা আমরা অনেক সময় জানি না, ঠিক আছে? সমস্যা হচ্ছে এই এইচের মানটা অনেক সময় জানি না, তাই এইটার ক্ষেত্রফল বের করার আরেকটা ওয়ে আছে, সেটা এখন তোমাদের দেখাবো। এটা হচ্ছে 1 নম্বর। এটা ক্ষেত্রফল বের করার আরেকটা ওয়ে আছে, সেটা দেখাবো। এই দুইটার মধ্যে একটাই পরীক্ষায় লাগবে, ঠিক আছে? আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বর্গ আর আয়ত, ঠিক আছে? সামান্তরিক, রম্বস এগুলো খুব একটা আসে না, বুঝতে পারছো? আবার ট্রাপিজিয়ামটা ইম্পর্টেন্ট, আমি দেখাবো, সবগুলোই দেখাবো। এটার আরেকটা ক্ষেত্রফল নির্ণয় তোমাদের আমি দেখাই। দেখো খেয়াল করো, মনে করো এটা ওই সামান্তরিকটাই, নাম দেই এ বি সি ডি, এ বি সি ডি, এবং এটার কর্ণ পরস্পরকে ছেদ করতেছে, ঠিক আছে? এবং মনে রাখবা এখানে একটা কর্ণ বড় হয়, একটা কর্ণ ছোট হয়, এটা ও। তাহলে এখানে দেখো আমি বলতেছি এখানে বিডি, এই কর্ণটা বড় কার থেকে? এসি থেকে। এই কর্ণটা বড়, এসি থেকে বড়। আচ্ছা এখন একটু খেয়াল করবা, দেখো এটা ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা টেকনিক আমি দেখাচ্ছি। তার আগে একটা জিনিস খেয়াল করো, ঠিক আছে? দেখো আমার সামান্তরিকের কর্ণদ্বয়, পরস্পর সমদ্বিখণ্ডিত হয়, কিন্তু সমকোণে নয়, এবং আগেরটার সাথে এটার একটা পার্থক্য আছে, খুব মনোযোগ দিয়ে দেখবা। মনে করো এই দুটা হচ্ছে আমার কর্ণ, ঠিক আছে? একটা বড় হয়, একটা ছোট হয়। তাহলে আমি ধরতেছি প্রথমত এই কোণগুলো সমকোণ, এটা থিটা হলে এটা হচ্ছে, এটাও থিটা, এটা 180 মাইনাস থিটা, হ্যাঁ, এটা হচ্ছে 180 মাইনাস থিটা, প্রথমত এইটা। তারপরে দেখো আমি ধরলাম যে এইখানে এটা ধরো ও বিন্দু, আমার এখানে প্রত্যেকটা খণ্ড সমখণ্ডিত হচ্ছে, তার মানে কি এইটুকু এবং এইটুকু সমান, এইটুকু এবং এইটুকু সমান, আবার এইটুকু এবং এইটুকু সমান, ঠিক আছে? অর্থাৎ এইখানে তোমার এ ও আর ও সি সমান, এটা কত ছিল? এ, আচ্ছা এটা তো এরকম। আচ্ছা দেখো এ ও এবং ও সি সমান, আবার বিও সমান সমান ও ডি সমান, কিন্তু এই চারটা সমান না। মানে কি আগের বার কি ছিল? আগের বার আমার এই চারটাই সমান ছিল, তাই না? কিন্তু এবার এটা হবে না, এবার চারটা সমান না, এবার হচ্ছে বিপরীতগুলো সমান, এটার এটা সমান, এটার এটা সমান, কিন্তু এই চারটা সমান না, বুঝতে পারছো? আবার এটা সমকোণও না। এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এই পর্যন্ত বুঝছো কিনা বলো? এটা যদি বুঝে থাকো তাহলে আগাতে পারবো। এখন আমার যে ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র সেটা হচ্ছে, দেখো ক্ষেত্রফল সমান সমান, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা, এটা হবে যে কোনো একটা কর্ণ, ধরলাম এসি, যে কোনো একটা কর্ণ, ঠিক আছে? যে কোনো একটা কর্ণ, আচ্ছা এসি পরে দেখ, মনে করো যে কোনো একটা কর্ণ নিব, ধরো এসি নিলাম, এসি। তুমি যদি এসি নাও তাহলে এসি যদি হয় তাহলে অপর প্রান্তে দেখো আমার এখান থেকে যদি আমি এটার উপর একটা লম্ব আঁকাই, ধরো এটা হচ্ছে সেই লম্ব, তুমি এসি এবং অপর কৌণিক শীর্ষবিন্দু থেকে এই লম্বটা যদি পি হয় তাহলে এটা হবে এসি ইন্টু পি,
আবার বলি, এটার ক্ষেত্রফল হচ্ছে যে কোনো একটা কর্ণ এবং ওই কর্ণের বিপরীত যে শীর্ষবিন্দু হবে সেই শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর যদি লম্ব আঁকাও তাহলে সেই লম্বটা এবং ওই কর্ণটার গুণফল হচ্ছে ক্ষেত্রফল। একইভাবে আমি যদি এসি না নিয়ে ধরো আমি নিলাম হচ্ছে বিডি, ধরো আমি বিডি নিলাম, তাহলে এর অপর শীর্ষ কোণটা এও হতে পারে সিও হতে পারে, যে কোনো একটা নিলেই হলো। ধরলাম আমি এ নিলাম, তাহলে এ থেকে কি করব, এখানে একটা লম্ব আঁকাবো, লম্ব ধরলাম এই লম্বটা কিউ, তাহলে এটা কত হবে ইন্টু কিউ। দেখো ক্ষেত্রফলটা বুঝছো কিনা, বলো ক্ষেত্রফলটা বুঝছো কিনা। দেখো এটা একটু কঠিন আছে আমি জানি, একটু মনে রাখতে হবে, বুঝছো কিনা। দেখো যে কোনো একটা কর্ণ এবং ওই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু থেকে ওই কর্ণের উপর লম্ব, দেখো বুঝছো কিনা। জুবাইর হাসান সাদ, তুমি কি প্রথম থেকে ক্লাস করতেছো? তুমি কি প্রথম থেকে ক্লাস করতেছো আগে সেটা বলো। তুমি কি প্রথম থেকে ক্লাস করতেছো এটা আগে বলো। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, অসুবিধা নাই, আবার বুঝাচ্ছি, অসুবিধা নাই। আচ্ছা আমি এটা বুঝাচ্ছি, সমস্যা নাই, তোমরা টেনশন করো না, আমি এটা বুঝাচ্ছি। একটু দাঁড়াও, আমি আসছি, একটু দাঁড়াও। একটু দাঁড়াও, আমি আসছি, 1 মিনিট, 1 মিনিট, একটু দাঁড়াও, 1 মিনিট, 1 মিনিট, হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ বিল্লাল অবশ্য কথাটা খারাপ বলে নাই, আপনি যখন বুঝান তখন এরা কমেন্টে দুষ্টমি করে, তারপর বলে আবার বুঝাইতে। হ্যাঁ এটা কিন্তু খুব একটা খারাপ বলে নাই, ঠিকই বলেছে। দেখো দেখো মনে করো, বিল্লাল কিন্তু কথাটা ঠিকই বলেছে। দেখো ধরলাম এটা একটা বড় দেখে একটা সামান্তরিক নেই, হ্যাঁ দেখো, তাহলে এই দুটা হচ্ছে আমার কর্ণ, নাম দাও এ বি সি ডি। তাহলে আমার ক্ষেত্রফল হবে যে কোনো একটা কর্ণ, আমি ধরলাম বড়টা বিডি, যে কোনো একটা কর্ণ বিডি, তাহলে আমি কোন কর্ণ নিছি, বিডি নিছি, এবং ওই কর্ণের বিপরীত শীর্ষ, এই যে তুমি বিডি কর্ণটা নিলা এর বিপরীত শীর্ষ দুইটা আছে, একটা হচ্ছে এ একটা হচ্ছে সি, একটা হচ্ছে এ একটা হচ্ছে সি, এর বিপরীত দিকে দেখছো, তুমি যে কোনো একটা নাও, ধরো এ, সেই এ থেকে এই কর্ণের উপর লম্ব আঁকাতে হবে, সেই এ থেকে এই কর্ণের উপরে লম্ব আঁকাতে হবে, ঠিক আছে। তো ধরলাম এই লম্বটা হলো এইটা, এ থেকে এই কর্ণটার উপরে বিডি যে কর্ণটা নিছো তার উপরে লম্ব আঁকাতে হবে, তো এটা কি হইলো, লম্ব হইলো। তো এটা যদি লম্ব হয়, ধরলাম এটা কিউ, এইটুকু এই লম্বের মান হচ্ছে কিউ, তাহলে এটা ইন্টু কিউ, এটাই হচ্ছে ক্ষেত্রফল। অথবা তুমি যদি এসি নিতা, ধরলাম এসি কর্ণ নিলা, তাহলে এসি কর্ণ যদি নাও তাহলে তার বিপরীত শীর্ষকে বি অথবা ডি, আমি ধরলাম ডি, তাহলে ডি থেকে তুমি যদি এখানে একটা লম্ব আঁকাও, ধরলাম এটা, ধরলাম হয়নি ভালো মতো ধরে নাও, ধরলাম এই লম্বটা পি, তাহলে এটা হবে এসি ইন্টু পি, এটাই ক্ষেত্রফল।
দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা দেখো, বুঝছো কিনা দেখো, বলো বুঝছো কিনা, বুঝছো কিনা দেখো, সামান্তরিকটা বুঝছো কিনা দেখো, সবাই বলো। এটা বুঝলে আমরা রম্বসে চলে যাব। স্যার দুইটা ত্রিভুজের ক্ষেত্রফলের সামান্তরিকের ক্ষেত্রফল সেম না? হ্যাঁ সেম হবে, সেম হবে, ক্লিয়ার। সবাই বলো বুঝছো কিনা। এটা বুঝলে আমরা রম্বসে চলে যাব, এইটুকুই আমাদের সামান্তরিকে, আর কোনো কিছু নাই। বৃত্তের সামান্তরিক রম্বস এগুলোর সাথে বৃত্তের কোনো সম্পর্ক আমাদের সিলেবাসে নাই, ঠিক আছে? আমরা এখন রম্বসে চলে যাব। হ্যাঁ বিল্লাল, তুমি যেটা বলছো ওটা ঠিক আছে। তুমি যদি দুইটা ত্রিভুজকে ক্ষেত্রফল বের করে যোগ করো তাহলেও হবে, তুমি যদি সেভাবে করো তাহলেও হবে, ঠিক আছে? সমস্যা নেই, হবে তো। আচ্ছা ঠিক আছে, আসো আমরা এখন রম্বস দেখব। রম্বস, ওকে, রম্বস। তো দেখো, তো রম্বসের চারটা বাহুর মান সমান, প্রত্যেকটা বাহুর মান সমান, আর কোণের ক্ষেত্রে সেম। এটা যদি থিটা হয় এটাও থিটা, আর এটা হচ্ছে 180 মাইনাস থিটা, এটাও হচ্ছে 180 মাইনাস থিটা, ঠিক আছে? এই জিনিসটা রম্বসের সামান্তরিকে সেম। আচ্ছা একটু ব্যাকা হয়েছে না, ঠিক আছে, সেম। আচ্ছা, তো এই রম্বসের জন্য বাকি সব কিছু বের করব, তো এবং রম্বসের প্রত্যেকটা বাহুর মান এ। তাহলে আমার যদি পরিসীমা বের করি, পরিসীমা সেটা হচ্ছে আমার 4a, সেটা কত? সেটা হচ্ছে আমার 4a। এবার আসো ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ক্ষেত্রফল কি আমরা জানি, ক্ষেত্রফল সমান সমান ভূমি গুণন উচ্চতা। তুমি যদি এখান থেকে এটা লম্ব জানো কোনো কারণে, এটা ধরো h, তাহলে সেটা কত হবে? a ইন্টু h, ঠিক আছে? a ইন্টু h। আচ্ছা এখন মজার বিষয় হচ্ছে এই a ইন্টু h, এই এইচটা বের করার একটা সিস্টেম আছে। কীরকম দেখো, আমি ধরো নাম দিলাম a b c d, ঠিক আছে? এই এইচটা এইভাবে বের না করে আমরা ক্ষেত্রফলটাকে আরেকটা সিস্টেমে বের করি, ক্ষেত্রফলটাকে আরেকটা সিস্টেমে বের করি, সেটা তোমাদের দেখাচ্ছি। তো সবার আগে এবার কর্ণ নিয়ে একটু কথা বলতে হবে, তারপরে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো দেখো, সাপোজ ধরো এটা হচ্ছে একটা রম্বস, এটা হচ্ছে একটা রম্বস যার প্রত্যেকটা বাহুর মান এ এ এ এ। সামান্তরিকের মতো এটারও কর্ণগুলা সমান না, সামান্তরিকের মতো এইটারও কর্ণগুলা সমান না। ধরো এ সি বি ডি, ঠিক আছে? এবং এটা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে। সামান্তরিকে যা ছিল এখানেও প্রায় সেম জিনিস, ঠিক আছে? এখানেও প্রায় সেম জিনিস, খালি যদি আমি সামান্তরিকের ছবিটা মুছে দেই তাহলে আমার এটা রম্বসের জন্য হয়ে যাবে। খালি একটা জিনিস চেঞ্জ হবে, সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা মুছেই দিই, ভালো করে করি। দেখো, তো এখানে আমাদের একটা কোণ ছোট, একটা কর্ণ আমাদের ছোট হবে, একটা কর্ণ আমাদের বড় হবে। এখানে আমাদের বিডি কর্ণটা এসি থেকে বড়। এবং মজার বিষয় হচ্ছে
রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এটা মানে কি ভাইয়া? আসো দেখি। ধরলাম এই যে দুইটা কর্ণ এরকম, ঠিক আছে? তো এটা ধরো ও, এখানে আমার এইটা এবং এইটা সমান, এই বড়টা এবং এই বড়টা সমান, ঠিক আছে? তো এটা ধরলাম এই অবস্থায় আছে। তাহলে এটা আমার কি হবে? এটা আমার হচ্ছে এও সমান সমান হচ্ছে ওসি এবং বিও সমান সমান ওডি। আগের মতো এটাও সেম, কিন্তু এবার পার্থক্য হচ্ছে এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, এখানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে, ঠিক আছে? এই জন্যই বলা হয়েছে সমকোণে। তার মানে এখানে আমার প্রত্যেকটা কোণ, এখানে আমার প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি 90 ডিগ্রি। বুঝতে পারছো? এখানে আমার প্রত্যেকটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? প্রত্যেকটা কোণ কি হবে? হ্যাঁ, 90 ডিগ্রি হবে। এখন এখন এটা ক্ষেত্রফল। তার আগে বলি, মনে করো এটা বড় কর্ণ, এটা ছোট কর্ণ। তো মনে করো বড় কর্ণটা D1, ছোট কর্ণটা D2 মান, মানে বড় কর্ণের মান D1, ছোট কর্ণের মান D2। তাহলে এটা ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 D2। এইটা খুব ইম্পর্টেন্ট, 7 স্টার। ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 D2। এবং এখান থেকে আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে মনে করো এটা সেই রম্বসটা, ঠিক আছে? এ বি সি ডি, এটা হচ্ছে ও। তা আমি ধরলাম এই বড়টা D1, ছোটটা D2। তাহলে আমি জানি যে এটার ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল কি হবে? রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু D1 D2, ঠিক আছে? এটাই শিখলাম আমরা। এখন খেয়াল করো, এইখানে এই কর্ণগুলা চারটা ত্রিভুজ উৎপন্ন করে। একটা হলো এইটা, একটা হচ্ছে এইটা, একটা হলো এইটা, একটা এইটা, আরেকটা হচ্ছে এইটা, আরেকটা কোনটা? আরেকটা হলো দেখো এইটা, দেখো আরেকটা হচ্ছে এইটা। চারটা ত্রিভুজ উৎপন্ন করে এবং এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান, ঠিক আছে? চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। এখানে আমার এই চারটা ত্রিভুজের ক্ষেত্রফল পরস্পর সমান। তার মানে আমি লিখতে পারি ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রফল, এ ও ডি এর ক্ষেত্রফল সমান সমান ত্রিভুজ বি ও ডি এর ক্ষেত্রফল, এ ও ডি, ও সরি বি ও ডি কেন লিখলাম, এ ও ডি, এ ও বি এবং বি ও সি। ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ সি ও ডি এর ক্ষেত্রফল, এই প্রত্যেকটা ক্ষেত্রফল কি সমান? তাহলে চারটাই যদি সমান হয় তাহলে এই চারটা ক্ষেত্রফল মিলে কি রম্বসের ক্ষেত্রফল। তাহলে একটার ক্ষেত্রফল কি হবে? আমরা তাহলে কি লিখতে পারি? দেখো তো, আমরা লিখতে পারি না যে রম্বসের ক্ষেত্রফল সমান সমান এ ও ডি এর ক্ষেত্রফল, এ ও বি এর ক্ষেত্রফল, বি ও সি এর ক্ষেত্রফল, সি ও ডি এর ক্ষেত্রফল। এই চারটাই তো সমান, এই চারটাই তো আমার সমান, তাই না? এই চারটাই তো আমার সমান। তাহলে এটা লেখা যায়, খেয়াল করো, এটা লেখা যায়, দেখো রম্বসের ক্ষেত্রফলকে লেখা যায় হাফ ইন্টু D1 D2, আর এটাকে লেখা যায় 4 ইন্টু একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল। যেহেতু সবগুলোই সেম তাহলে সবগুলোই কি যোগ হয়ে 4 হবে, যেহেতু সবগুলোই সেম। তাহলে এখান থেকে লেখা যায় অতএব একটি ত্রিভুজের ক্ষেত্রফল, একটি ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত? 1/8 D1 D2। তার মানে এই সবগুলোর ক্ষেত্রফল কত? 1/8 D1 D2, ঠিক আছে? আর একটা শেষ কেস, রম্বসের লাস্ট কেস, ঠিক আছে? সেটা তোমাদের দেখাই। খেয়াল করো, আমি আবার একটা রম্বস আঁকাই। তো সবগুলো এ এ এ এ,
আমি বলছি যে এই বড়টা D1 ছোটটা D2, তাই না? তাহলে বলো তো এই অর্ধেক কি হবে? অর্ধেক হবে D1/2, এই অর্ধেক হবে D1/2, আর এই অর্ধেক কি হবে? D2/2 অর্ধেক, তাই না? D2/2। এখন নাম দাও A B C D O, এবং এইটা কত? এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। এখন আমি যদি এই ত্রিভুজটাকে আলাদাভাবে নিই, ধরো আমি এই ত্রিভুজকে আলাদাভাবে নিলাম যে B ও C, এই ত্রিভুজটা নিলে দেখো এটা হচ্ছে আমার D1/2, এটা হচ্ছে আমার D2/2, আর এটা হচ্ছে আমার A। তাহলে আমি যদি, এবং এটা 90 ডিগ্রি, দেখছো এটা যদি 90 ডিগ্রি হয়, এটা হচ্ছে আমাদের অতিভুজ, এটা হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে আমরা পিথাগোরাস অনুযায়ী লিখতে পারি a স্কোয়ার সমান সমান D1²/4 প্লাস D2²/4, ঠিক আছে? তাহলে এখান থেকে লিখতে পারি D1² প্লাস D2² সমান সমান 4 × a²। আরে এটা যে কত ইম্পর্টেন্ট, 7 স্টার। এই সম্পর্কটা তোমাদের জানতে হবে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার কিনা, রম্বস ক্লিয়ার কিনা, দেখো রম্বস ক্লিয়ার কিনা, দেখো রম্বস ক্লিয়ার কিনা, বলো রম্বস ক্লিয়ার কিনা। তুলে নাও, সময় দিলাম, তুলে নাও। এটা ক্লিয়ার হলে আমরা ট্রাপিজিয়ামে চলে যাব। হ্যাঁ, ইনশাল্লাহ দোয়া থাকবে, অবশ্যই দোয়া থাকবে। এটাকে তুলে নাও। এটা ক্লিয়ার হলে আমরা ট্রাপিজিয়ামে চলে যাব। তার আগে বলো এটা ক্লিয়ার কিনা, একটু বলেন তোমরা এটা বুঝছো কিনা, বলো বলো এটা ক্লিয়ার কিনা, বলো, বলে ফেলো, বলে ফেলো এটা ক্লিয়ার কিনা, বলে ফেলো। ক্লিয়ার ভাইয়া, ওকে, সাবাস। সবাই বুঝছো? খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা 4। হ্যাঁ, দেখো ক্লিয়ার কিনা, কারো কোনো বিন্দু মাত্র সমস্যা আছে কিনা? সমস্যা থাকার কথা না। এখন আমরা ট্রাপিজিয়াম পড়ব, ঠিক আছে? আমাদের আজকে থিওরি শেষ হবে না, আমাদের এইটা থিওরি কালকেও লাগবে। আজকে ট্রাপিজিয়াম পড়ে শেষ করব, নেক্সট ক্লাসে আমরা এটা থিওরি শিখব। নাকি আজকেই পড়াবো? দেখি আমার কি এরপরে ক্লাস আছে নাকি, দাঁড়াও। না, আমার ক্লাস আছে রে আজকে, আমার ট্রাপিজিয়াম পর্যন্ত পড়াইতে হবে। ট্রাপিজিয়াম পরে শেষ করে দিব, ঠিক আছে? এটা রম্বস, আমরা ট্রাপিজিয়াম পরে শেষ করে দিব, ঠিক আছে? ওকে, ঠিক আছে।
আসো ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামে শুধু একটাই আছে, সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ঠিক আছে, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের একটাই আছে, যেটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের কন্ডিশন হচ্ছে যে চতুর্ভুজের যে কোনো দুইটি বাহু সমান্তরাল, যে কোনো দুইটি বাহু সমান্তরাল, সেটাই হচ্ছে আমাদের ট্রাপিজিয়াম, তাই না? খুব পপুলার ফিগার হচ্ছে এইটা, এটা সবাই আমরা চিনি, এই ফিগারটা আমরা সবাই চিনি। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের সাধারণ ফিগার, তাই না? তো এটার জন্য দেখতে হবে, এটা আমাদের মনে করো সবারই পরিচিত ফিগার, তাই তো? তো ধরে নাও এখানে কন্ডিশন হচ্ছে যদি দুইটি বাহু সমান্তরাল হয় তাহলে ট্রাপিজিয়াম হবে, যদি দুইটি বাহু সমান্তরাল হয় তাহলেই ট্রাপিজিয়াম হবে। তো এটা ক্ষেত্রফল আমাদের বের করতে হবে। আসো বের করি। তো মনে করো আমি এখান থেকে এটার উপর একটা লম্ব আঁকাই, একটা লম্ব, এখান থেকে এটার উপর একটা লম্ব আঁকাই। আচ্ছা মনে করো প্রথম কথা, এই বাহুটা, এই টোটাল বাহুটা হচ্ছে ধরলাম আমি এ, এইটা বাহুটা বি, এই বাহুটা ধরলাম আমি সি, এইটা ডি, এবং আমার যে উচ্চতা সেটা হচ্ছে ধরলাম এইচ। ওকে, তাহলে আমি ট্রাপিজিয়ামের নাম দিই, ধরো এ বি সি ডি। তাহলে বলো আমি যদি প্রথমে তো পরিসীমা বের করি, পরিসীমা কি হবে? পরিসীমা কি হবে বলো? এ প্লাস বি প্লাস সি প্লাস ডি। আচ্ছা শোনো, ট্রাপিজিয়ামের মূল সমস্যাটা হচ্ছে এইটা ক্ষেত্রফল, এবং এটার ক্ষেত্রফল থেকেই প্রশ্ন আসে। তোমাদের সিলেবাসে শুধু এর ক্ষেত্রফল থেকেই প্রশ্ন আসে, আর কিচ্ছু আসে না। শোনো, তোমাদের পুরা এসএসসি সিলেবাসে মাত্র দুইটা জায়গায় ট্রাপিজিয়াম লাগে। একটা হচ্ছে অধ্যায় 7 ব্যবহারিক জ্যামিতিতে ট্রাপিজিয়াম অঙ্কন করতে দেয়, ওখানে একটা, আর একটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এই দুইটা জিনিস ছাড়া তোমাদের পুরা এসএসসি সিলেবাসে কোথাও ট্রাপিজিয়ামের কিছু নাই। বড় হলে শিখবা ট্রাপিজিয়ামের অনেক রকম রুলস আছে, ট্রাপিজয়েড রুলস এবং আরও অনেক রকম রুলস আছে, ভবিষ্যতে শিখবা। ঠিক আছে, এখন আমরা শুধুমাত্র ক্ষেত্রফল শিখব। তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আচ্ছা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই টোটালটার ক্ষেত্রফল আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি, ধরো এটা ডি, এটা ই, আমরা লিখতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল প্লাস এই কি, এটা কি আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝতে পারছো? এইটা যদি সি হয়, এইটুকু কত হবে? এইটুকু সি হবে, তাই না? আচ্ছা তাহলে আমরা এটা লিখতে পারি ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল প্লাস প্লাস ত্রিভুজ ডিইসি এর ক্ষেত্রফল প্লাস এডিইডি। ও ডি তো এখানে তো একবার দিছি, তাহলে এটা পি কিউ দিয়ে দিই, এটা পি দেই, এটা কিউ দিই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে তোমার এপি কিউ ডি এর ক্ষেত্রফল। ওকে, তাহলে এবিডি, এবিপি হবে, তাহলে না এটা পি হবে, এটা পি হবে, আর এটা কি হবে? এটা কিউ হবে, তাই না? নাম চেঞ্জ করে দিছি। আচ্ছা, তো এবিপি এইটার ক্ষেত্রফল কি হবে? হাফ গুণন ভূমি কত? খেয়াল করো, এটার ভূমিটা নিয়ে এখন একটু কথাবার্তা বলতে হবে। তো ধরলাম এটা হচ্ছে এক্স, তাহলে এটা কি হবে? এটা দেখো টোটালটা এ, এইটুকু সি, এইটুকু এক্স, তাহলে টোটালটা বিয়োগ এতটুকু, তাহলে এ মাইনাস এক্স মাইনাস সি, এ মাইনাস এক্স মাইনাস সি। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা এইচ প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণন ভূমি কত? এ মাইনাস এক্স মাইনাস সি ইন্টু উচ্চতা কত? এইচ প্লাস এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, এটার ভূমি কত? সি, উচ্চতা কত? এইচ। ঠিক আছে, এখন আসো হিসাব করি। হাফ ইন্টু এক্স এইচ প্লাস হাফ ইন্টু এ, ভেঙে দাও, মাইনাস হাফ ইন্টু এক্স, ও দেখো, প্লাস হাফ ইন্টু এইচটা ভিতরে গুণ করো, এইচ মাইনাস এক্স এইচ মাইনাস সি এইচ প্লাস সি এইচ। ঠিক আছে, তাহলে দেখো এটা কত আসে? হাফ ইন্টু এক্স এইচ প্লাস হাফ ইন্টু এ এইচ মাইনাস হাফ ইন্টু এক্স এইচ মাইনাস হাফ ইন্টু সি এইচ প্লাস সি এইচ। কাটি, ঠিক আছে, কাটাকাটি, তাহলে এটা কত আসে? হাফ ইন্টু এ এইচ, এখানে দেখো মাইনাস হাফ ইন্টু সি এইচ প্লাস সি এইচ, তাহলে এটা কী হবে? প্লাস হাফ ইন্টু সি এইচ। হাফটা কমন নাও, হাফটা কমন নিলে, হাফটা না হাফ এইচ কমন নাও, তাহলে হাফ এইচ যদি কমন নাও, এটা হচ্ছে এ প্লাস সি।
তাহলে আমি এই ক্ষেত্রফলটাকে লিখতে পারি, আমি এটার যে ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল এটাকে লিখতে পারি হাফ ইন্টু এ প্লাস সি ইন্টু এইচ। একটু তাকাও তো, একটু চোখ মারো এদিকে। এ কি? বড় বাহুর ক্ষেত্রফল, এই বড় বাহুটা। সি কি? এই ছোটোটার ক্ষেত্রফল। এইচ কি? এইচ। এখন খেয়াল করো, এই যে তোমার এ আর এই যে সি, এই যে এ আর এই যে সি, এই যে এ আর এই যে সি, এই দুটো কি সমান্তরাল বাহু না? এখানে এ আর সি কি সমান্তরাল বাহু, এখানে এ আর সি কি, এই দুইটা কি? এই দুইটা হচ্ছে আমাদের সমান্তরাল। তাহলে আমরা আদর করে এটাকে এইভাবে লিখি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন কত? উচ্চতা এইচ। কাদের উচ্চতা? কার কার মধ্যে উচ্চতা? সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী উচ্চতা বা সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা দেখো। হ্যাঁ, অনেক লেট মানে কি শেষ করে দিব এখন, বুঝছো কিনা দেখো। বুঝছো কিনা দেখো। পাঁচ 10 মিনিট তুলে নাও সবাই। বিল্লাল, তোমার ম্যাথ আমি করাই দিব। নেক্সট ক্লাসে আমরা 3D শেপ শিখব। 3D শেপ যেমন ঘনক, আয়তাকার ঘনবস্তু, বেলন বা সিলিন্ডার, কোণক, ঠিক আছে, কোণক, এগুলো আমরা শিখবো নেক্সট ক্লাসে। গোলক, এগুলো একটা শিখবো নেক্সট ক্লাসে। প্লাস প্লাস এটা 1, 2 নম্বর সেটা হচ্ছে বহুভুজ, 2 নম্বর হচ্ছে বহুভুজ, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এগুলো শিখবো। তো যারা চলে যাওয়া যেতে পারো, আমি হচ্ছে বিল্লালের কোশ্চেনটা সলভ করে দিয়ে যাচ্ছি। ক্লিয়ার কিনা দেখো। হায়ার ম্যাথ ক্লাস 10:30 থেকে, ঠিক আছে। আমি করালেই বুঝবা এগুলো কি জিনিস। আচ্ছা দেখো বিল্লালের কোশ্চেনটা দেখো। বিল্লালের কোশ্চেনটা হচ্ছে a সমান 45 ডিগ্রি, b সমান 15 ডিগ্রি। তাহলে আমাকে বের করতে বলছে tan a প্লাস tan 2b প্লাস tan 3a প্লাস tan 3a, ও সরি sin 3a প্লাস sin 4b প্লাস sin 4b। আসো দেখি, তাহলে বসাও, মান বসাও। tan 45 ডিগ্রি, tan 2 ইন্টু b মানে কত? b এর মান 15, 2 ইন্টু b মানে কত? 30 ডিগ্রি, প্লাস সাইন 3 ইন্টু a, তার মানে 3 ইন্টু 45, 3 গুণন 45 কত হয়? 135, ঠিক আছে, 135। আর সাইন ইন্টু 4b মানে কত? 4 ইন্টু 15, 4 15 60, তাহলে এটা হচ্ছে সাইন 60 ডিগ্রি।
আচ্ছা, তাহলে দেখো ট্যান 45 ডিগ্রির মান 1, ট্যান 30 ডিগ্রির মান 1/√3। এখন সাইন 135 ডিগ্রি কীভাবে লিখব? সাইন 135 ডিগ্রি কীভাবে লিখব? দেখো আমরা লিখবো এইভাবে, সাইন 90 + 45 প্লাস সাইন এটা কত, √3/2। আচ্ছা, তো 1 + 1/√3 প্লাস, আমরা জানি 90 ডিগ্রির সাথে যদি বিজোড় থাকে তাহলে কী হবে, সাইন হয়ে যাবে কস। এবার আসে চিহ্ন, তাহলে 90 ডিগ্রি প্লাস 45, এই ঘরে আমাদের সাইন কি পজিটিভ, তার মানে এটা প্লাসই থাকবে, তাই না? 45 প্লাস √3/2। এখন আসো 1 + 1/√3 প্লাস 1/√2 cos 45 ডিগ্রি মান কত, 1/√2। এখন আসো ধরে লসাগু করো, তো লসাগু করলে দেখো আমরা যদি 2√3 নেই লসাগু, তাহলে এটা হচ্ছে 2√3 প্লাস 2 প্লাস এখানে দেখো √2 আছে, এখানে আছে 2√3, তাহলে এটা কত যাবে, এটা হবে √2 × √3 প্লাস 2 কমন নিলে এটা হচ্ছে 3, ঠিক আছে? তাহলে এটা আসে 5 + 2√3 প্লাস 2√3 প্লাস √6/2√3। এখন কাজ কি, ক্যালকুলেটারে করে এটার মান বের করা। দেখো বুঝছো কিনা, এখন ক্যালকুলেটর দিয়ে এটা মান বের করবা, মান বের করে দশমিক মান আসবে, সেই দশমিক মানের পরে কি লিখবা, প্রায়। ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার কিনা দেখো। তুমি সাইন 90 প্লাস সাইন 45 কই পাইলা? তাহলে তুমি এটাই লিখবা, পয়েন্টে নিলে যদি 0 দেয় তাহলে এটাই লিখবা, এটাই অ্যান্সার। আচ্ছা, এখন একজন একটা কোশ্চিন করছো, আচ্ছা আমি কি কোনোদিন বলছি যে সাইন 90 + 45, কখন কি আমি বলছি যে এটা সমান সমান এইভাবে লিখবো, সাইন 90 প্লাস সাইন 45? এইভাবে লেখা যাবে না, এইভাবে লেখা যাবে না। তুমি এটাকে ভিতরে গুণ আকারে লিখতে পারবে না, এটা কখনোই লেখা যাবে না, ঠিক আছে? ঠিক আছে, মাইনাস কেন হবে? কিরে এগুলো আমার এখন পড়াইতে হবে? পুরা ট্রিকোনোমিতি পড়াইলাম, শেষ করলাম, এখন কি এগুলো পড়াইতে হয়? দেখো আমার কাছে হচ্ছে সাইন 90 + 45, যেহেতু এটা বিজোড় তাই এটা সাইন চেঞ্জ হয়ে কি হয়েছে, কজ হয়েছে। তাহলে সাইন 90 + 45 এই ঘর, আমরা জানি এখানে হচ্ছে সাইন থিটা কি প্লাস, এই যে দেখো এখানে সাইন আছে, তাহলে এই যে সাইন, তাহলে কি এটা প্লাস, তাহলে এটা কি হবে, প্লাস হবে। বুঝনি? হ্যাঁ ঠিক আছে, ওটা ফার্স্ট চতুর্ভাগ না রে, দ্বিতীয় চতুর্ভাগ, ওইটা হচ্ছে সেকেন্ড কোঅর্ডিনেট, দ্বিতীয় চতুর্ভাগ। ক্লিয়ার কিনা দেখো। তো আজকে এই পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আমরা নেক্সট ক্লাস বলতে আজকে হায়ার ম্যাথে আমরা ত্রিকোণমিতি শেষ করব, ত্রিকোণমিতি শেষ করে আমরা নতুন অধ্যায় ধরবো, এবং কোন অধ্যায় ধরা যায় একটা পোল দিব, এখনই পোল দিব, সবাই ভোট দিও, ঠিক আছে? তো ঠিক আছে, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।